হ্যালো বন্ধুরা, আমি অর্পণ স্বাগত জানাই বিশ্বাস কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি কম্পিউটার জিকে সম্বন্ধে যে ক্লাসগুলো করাচ্ছি আজকে হলো তার তৃতীয় দিন। যে সকল বন্ধুরা এর আগের ভিডিওগুলো দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখছি, তোমরা লিংকে ক্লিক করে আগের ভিডিওগুলি দেখে নিতে পারো। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, আগামী 7ই আগস্ট আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হতে চলেছে, সেই পরীক্ষায় যত কম্পিউটার থেকে কোশ্চেন থাকুক না কেন তোমরা সব অ্যান্সার করতে পারবে, যদি আমার ভিডিওগুলি ভালোভাবে তোমরা দেখো। তাহলে চলো আর দেরি না করে আজকে চলে যাব প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন হলো, দ্য ফার্স্ট কম্পিউটার ওয়াজ প্রোগ্রামড ইউজিং ড্যাশ। প্রথম কম্পিউটারটিতে ড্যাশ ব্যবহার করে প্রোগ্রাম করা হয়েছিল। এর সঠিক অ্যান্সার হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। এই মেশিন ল্যাঙ্গুয়েজ ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে ব্যবহার করা হতো। ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে ব্যবহার করা হতো। কম্পিউটারের টোটাল জেনারেশন আছে 5টা, সেটা আমি একটু পরে বলছি। আচ্ছা, মেশিন ল্যাঙ্গুয়েজে দুটো বাইনারি ডিজিট ব্যবহার করা হতো। বাইনারি ডিজিট আছে দুটো। এটাও পরীক্ষায় আসতে পারে যে টোটাল বাইনারি ডিজিট কটা আছে, দুটো। আর এই বাইনারি ডিজিটই হচ্ছে কম্পিউটারের ক্ষুদ্রতম একক। এই কম্পিউটারের ক্ষুদ্রতম এককে বলা হয় হচ্ছে বিট। ঠিক আছে, 1 বিট মানে হচ্ছে একটা বাইনারি সংখ্যা, 2 বিট মানে হচ্ছে দুটো বাইনারি সংখ্যা। আচ্ছা, এইখানে অপশন এ তে রয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখানে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে ব্যবহার করা হতো। আচ্ছা, যখন জেনারেশন সম্পর্কে এত কিছু বলছি, তাহলে আমরা একটু জেনারেশন সম্পর্কে ডিটেলস জেনে নেব। আমি কম্পিউটারের জেনারেশনের কথা বলেছিলাম কটা? 5টা জেনারেশনের কথা বলেছিলাম। ফার্স্ট জেনারেশনের যে কম্পিউটার ছিল, সেই কম্পিউটারের টাইম পিরিয়ড ছিল হচ্ছে 1940 থেকে 1956। আর ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে যে টেকনোলজি ব্যবহার করা হতো সেটা হচ্ছে ভ্যাকিউম টিউব। ভ্যাকিউম টিউব বেস ছিল হচ্ছে ফার্স্ট জেনারেশনের কম্পিউটার। এগুলো সব খাতায় নোট করে রাখো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। সেকেন্ড জেনারেশনের কম্পিউটারের টাইম পিরিয়ড ছিল 1956 থেকে 1963। আর এখানে যে টেকনোলজি ব্যবহার করা হতো সেটা হচ্ছে ট্রানজিস্টর বেস। ট্রানজিস্টর বেস ছিল হচ্ছে সেকেন্ড জেনারেশনের কম্পিউটার। আর থার্ড জেনারেশনের যে কম্পিউটার ছিল, সেই থার্ড জেনারেশনের কম্পিউটারের টাইম পিরিয়ড হচ্ছে কত? 1964 থেকে 1971। আর এইখানে যে টেকনোলজি ব্যবহার করা হতো সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বেস। এটাকে সংক্ষেপে বলা হয় আইসি। আইসির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ঠিক আছে। আর ফোর্থ জেনারেশনের যে কম্পিউটার, সেই ফোর্থ জেনারেশনের কম্পিউটারের টাইম পিরিয়ড হচ্ছে 1971 থেকে প্রেজেন্ট। আমরা এখনো বর্তমানে ফোর্থ জেনারেশনের কম্পিউটার ব্যবহার করি। আচ্ছা, ফোর্থ জেনারেশনের কম্পিউটারে যে টেকনোলজি ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর বেস। ফিফথ জেনারেশনের কম্পিউটার, ফিফথ জেনারেশনের কম্পিউটারও আমরা এখন বর্তমানে ইউজ করি এবং ভবিষ্যতেও আমরা ইউজ করব। আর এখানে যে টেকনোলজি ব্যবহার করা হয় ফিফথ জেনারেশনের কম্পিউটারে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস, যেটাকে সংক্ষেপে বলছে এআই। আচ্ছা, এবার জেনারেশন সম্পর্কে যখন জানলাম আর টেকনোলজি সম্পর্কে জানলাম, তাহলে ফার্স্ট জেনারেশনের যে কম্পিউটার গুলো ছিল সেগুলোও জানবো, এবং ফার্স্ট জেনারেশনে কোন কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে সেগুলো আমরা জেনে নেব। ফার্স্ট জেনারেশনের কম্পিউটার, যেটাকে সংক্ষেপে বলা হয় 1G। আর ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেটা কি ছিল? মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা আমি একটু আগে বললাম। আচ্ছা, আর এখানে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের যে উদাহরণগুলো রয়েছে, কি কি রয়েছে দেখো। এনিয়াক, এনিয়াকের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। এডভ্যাক, এডভ্যাকের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ডিসক্রিট ভ্যারিয়েবল অটোমেটিক কম্পিউটার। ইউনিভ্যাক, ইউনিভ্যাকের ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। এডস্যাক, এডস্যাকের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর। এছাড়াও অন্যান্য যে সমস্ত কম্পিউটার ছিল ফার্স্ট জেনারেশনের, সেগুলো হচ্ছে কি কি? IBM 650, ইউনিভ্যাক 1। ঠিক আছে, এরপরে চলে যাব সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন আর ফিফথ জেনারেশন। দেখো, সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো সেটাকে আমরা বলতাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ গুলো ছিল হচ্ছে কোবল। কোবলের ফুল ফর্ম হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কোবল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো। আর ব্যবহার করা হতো হচ্ছে ফরট্রেন। ফরট্রেনের ফুল ফর্ম হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। আর সেকেন্ড জেনারেশনের কম্পিউটারের উদাহরণ হচ্ছে IBM 1620, IBM 7094, CDC 1604। এবার চলে যাব থার্ড জেনারেশনে। থার্ড জেনারেশনে যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হতো, কোবল ব্যবহার করা হতো, ফরট্রেন ব্যবহার করা হতো, বেসিক, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, বেসিক এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে যে বেসিক যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটা কোন জেনারেশনের কম্পিউটারে ব্যবহার করা হতো। অ্যান্সার হবে হচ্ছে থার্ড জেনারেশন। আর থার্ড জেনারেশনের কম্পিউটারের উদাহরণ হচ্ছে PDP-11, IBM 360, NCR 395,
ইউনিভ্যাক 1108, এগুলো হচ্ছে সব থার্ড জেনারেশনের কম্পিউটার। আর ফোর্থ জেনারেশনের যে কম্পিউটার, ফোর্থ জেনারেশনের কম্পিউটারে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো? পাইথন, এসকিউএল, পার্ল, রুবি, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ফোর্থ জেনারেশনের কম্পিউটারে ব্যবহার করা হতো। আচ্ছা, আর ফোর্থ জেনারেশনের কম্পিউটারের উদাহরণ হচ্ছে অ্যাপেল 2, স্টার 1000, ক্রে এক্স এমপি, যেটাকে সুপার কম্পিউটারও বলা হয়। আর ফাইভ জেনারেশনের কম্পিউটারে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো বা কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? পাইথন, জাভা, জাভা স্ক্রিপ্ট, আর, সি হ্যাশ, এগুলো হচ্ছে সব ফাইভ জেনারেশনের কম্পিউটারে ব্যবহার করা হয়। আর ফাইভ জেনারেশনের কম্পিউটারের উদাহরণ হচ্ছে ইন্টেল P4, অ্যাটলান, i3, এগুলো হচ্ছে সব ফাইভ জেনারেশনের কম্পিউটার। এগুলো খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, এগুলো খাতায় অবশ্যই নোট করে রাখো, এগুলোর থেকে কিন্তু কোশ্চেন খুব আসে। আচ্ছা, এরপরে তাহলে চলে যাব পরের কোশ্চেনে। Which type of computer could be found in a digital watch? ডিজিটাল ঘড়ি কোন ধরনের কম্পিউটারে পাওয়া যেতে পারে? এটার অ্যান্সার হচ্ছে এমবেডেড কম্পিউটার। এমবেডেড কম্পিউটারে ডিজিটাল ঘড়ি পাওয়া যায়। দ্য মেইন জব অফ আ সিপিইউ ইজ টু ড্যাশ। একটি সিপিইউ এর প্রধান কাজ হলো ড্যাশ। অপশন এ তে দেওয়া রয়েছে ক্যারি আউট প্রোগ্রাম ইনস্ট্রাকশনস, স্টোর ডেটা অর ইনফরমেশন ফর ফিউচার ইউজ, প্রসেস ডেটা অ্যান্ড ইনফরমেশন। আর অপশন ডিতে আছে বোথ এ অ্যান্ড সি। এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি। অপশন ডি, তার মানে বলছে ক্যারি আউট প্রোগ্রাম ইনস্ট্রাকশনস আর প্রসেস ডেটা অ্যান্ড ইনফরমেশন, এটা হচ্ছে সিপিইউ এর কাজ। এরপরে কোশ্চেনে কি আছে? দ্য অ্যারিথমেটিক লজিক ইউনিট পারফর্মস দ্য ফলোইং অ্যাকশনস। গাণিতিক যুক্তি একক নিম্নলিখিত ক্রিয়া সম্পাদন করে। দেখো অপশন এতে কি বলেছে? অপশন এতে বলেছে চেক ডেটা ফর অ্যাকুরেসি, সঠিকতার জন্য তথ্য পরীক্ষা। অপশন বি তে রয়েছে কি ডাস ক্যালকুলেশন ইউজিং এডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, যোগ বিয়োগ গুণ ভাগ ব্যবহার করে গণনা করা। অপশন সি তে কি আছে? অপশন সি তে আছে ডাস বোথ ক্যালকুলেশন অ্যান্ড লজিক্যাল কম্পারিজনস, গণনা এবং যৌক্তিক তুলনা উভয়ই করে। আর অপশন ডি তে আছে ডাস লজিক্যাল কম্পারিজন সাচ অ্যাজ ইকুয়াল টু, গ্রেটার দ্যান, লেস দ্যান, যৌক্তিক তুলনা করে যেমন সমান, এর চেয়ে বড়, এর চেয়ে কম। তো এটার সঠিক অ্যান্সার হবে হচ্ছে দেখো ALU, মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। ALU এর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, যেটা সিপিইউর একটা অংশ। তো এই ALU এর কাজ হচ্ছে গণনা এবং যৌক্তিক তুলনা উভয়ই। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, বোথ ক্যালকুলেশন অ্যান্ড লজিক্যাল কম্পারিজন। ঠিক আছে, গণনাও করবে আবার যৌক্তিক তুলনাও করবে। যদি অপশন সি যদি না থাকতো তাহলে কিন্তু অপশন বি আর অপশন ডি এই দুটোই হতো। ঠিক আছে, আচ্ছা চলে যাব এরপরের কোশ্চেনে। হোয়াট টাইপ অফ ডিভাইস ইজ আ কম্পিউটার প্রিন্টার? কম্পিউটার প্রিন্টার কোন ধরনের ডিভাইস? এটার সঠিক অ্যান্সার হলো অপশন বি, আউটপুট। প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস। আর যদি বলা হয় স্ক্যানার, স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস, এই দুটো যেন ভুল না হয়। আচ্ছা, এরপরে কোশ্চেনে কি আছে? টিপিক্যাল অ্যাক্রোনিম অফ রিইউজেবল অপটিক্যাল স্টোরেজ উইল বি। পুনঃ ব্যবহারযোগ্য অপটিক্যাল স্টোরেজের সাধারণ সংক্ষিপ্ত রূপ হলো ড্যাশ। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, সিডি। সিডি মানে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। এই কম্প্যাক্ট ডিস্ক এটাকে পুনরায় ব্যবহার করা যায়, স্টোরেজের জন্য পুনরায় ব্যবহার করা যায়। আচ্ছা, এরপরের কোশ্চেনে কি আছে আমি এখানে লিখে দিচ্ছি। এর ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। দ্য টার্ম বিট ইজ শর্ট ফর ড্যাশ। বিট শব্দটির ড্যাশের সংক্ষিপ্ত রূপ কি হবে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। টু ক্যালকুলেট পারফর্মড ক্যালকুলেশন অ্যান্ড স্টোর ডেটা কম্পিউটার ইউজার ড্যাশ নাম্বার সিস্টেম।
কি বলেছে, কম্পিউটার ব্যবহারকারীর গণনা এবং তথ্য সংরক্ষণের জন্য ড্যাশ হলো একটি সংখ্যা পদ্ধতি। তো কি সংখ্যা পদ্ধতি গণনার জন্য কি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? বাইনারি সংখ্যা পদ্ধতি। কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। আর এই বাইনারি সংখ্যা কি কি আমি একটু আগে বললাম, বাইনারি সংখ্যা হচ্ছে 1 আর 0। আমি এই বাইনারি সম্পর্কে পরে একটা যখন ক্লাস করাবো সেই ক্লাসে বাইনারি সম্পর্কে পুরো ডিটেলসে বলে দেবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে কোশ্চেনে কি আছে? ড্যাশ ইজ আ প্রসেস অফ সার্চিং বাগস ইন সফটওয়্যার। ড্যাশ সফটওয়্যারে বাগ অনুসন্ধানের একটি প্রক্রিয়া। এই বাগ নিয়ে আমি এর আগের ভিডিওয়ে পুরো ডিটেলসে বলে দিয়েছি, তাও আমি সংক্ষেপে এখানে বলে দিচ্ছি। বাগ হলো কম্পিউটারের সফটওয়্যারের ভিতরে কোনো যদি ভুল ত্রুটি দেখা দেয় তখন সেটাকে বাগ বলা হয়। আর এই বাগকে ঠিক করে হচ্ছে ডিবাগিং। ঠিক আছে? ডিবাগিং এর কাজ কি? ডিবাগিং এর কাজ হচ্ছে ডিবাগিং, এটা হচ্ছে একটা সফটওয়্যার। ঠিক আছে? তো এই সফটওয়্যারের কাজ কি? কম্পিউটারের সফটওয়্যারের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটিকে খুঁজে বের করার পর সেটাকে সংশোধন করে ঠিক করে। তাহলে 19 দাগে যে কোশ্চেনটা রয়েছে এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, ডিবাগিং। আজকের লাস্ট কোশ্চেন হলো রিস্টার্টিং আ কম্পিউটার দ্যাট ইজ অলরেডি অন হিজ রেফার্ড টু অ্যাজ ড্যাশ। ইতিমধ্যে চালু থাকা একটি কম্পিউটার পুনরায় চালু করা যাকে বলা হয় ড্যাশ। এটা সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ার্ম বুটিং। কম্পিউটার চালু থাকা অবস্থায় অর্থাৎ কম্পিউটারে ইলেকট্রিক সাপ্লাই থাকা অবস্থায় যদি রিস্টার্ট বোতামে চাপ দেওয়া হয় তাহলে কম্পিউটারটা আবার অফ হয়ে আবার অন হয়ে যাবে, সেটাকেই বলছে হচ্ছে ওয়ার্ম বুটিং। এই ওয়ার্ম বুটিং এর আরেকটা নাম আছে, সেটাকে বলছে হচ্ছে সফট বুটিং। কি বুটিং? সফট বুটিং। ওয়ার্ম বুটিং এর অন্য একটা নাম হচ্ছে সফট বুটিং। আর কোল্ড বুটিং, কোল্ড বুটিং কাকে বলছে? কোল্ড বুটিং হচ্ছে কম্পিউটারকে পুরো টার্ন অফ করে দেওয়ার পরে তারপরে কম্পিউটারকে আবার পুনরায় চালু করা, সেটাকে বলা হচ্ছে কোল্ড বুটিং। এই কোল্ড বুটিং এর অন্য একটা নাম হচ্ছে হার্ড বুটিং। কোল্ড বুটিং এর অন্য নাম হচ্ছে হার্ড বুটিং। আর শাটডাউন তো আমরা জানি কম্পিউটারের পুরো পাওয়ার অফ করে দেওয়াকেই বলছে হচ্ছে শাটডাউন। ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে সবাই পরীক্ষার প্রস্তুতি নিও। আর একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিও। আর সেই সাথে সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের জন্য বাই, গুড নাইট।